এই অংশটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ক্লাস 10-এ ছিল, ক্লাস 10-এ পড়েছিলে মনে করে দেখো যে যখন কোনো একটা কুণ্ডলীর কাছে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, কুণ্ডলীটার মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। এটা বাংলা ভার্সন ছিল। আর ইংলিশ ভার্সনে ছিল ইফ দেয়ার বি এনি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, if there be any change in magnetic field with respect to time in the vicinity of a coil, an electromotive force or an EMF is induced in the coil. পড়েছিলাম ক্লাস 10-এ, এই একটা কয়েল আছে, এই কয়েল থেকে অনেকটা দূরে একটা বার ম্যাগনেট, নর্থ পোলটা এই কয়েলের দিকে পয়েন্টেড, তাকে আমি নিয়ে আসছি টুয়ার্ডস দ্য কয়েল। এইবার আমরা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কীরকম হয় তার চেহারা অলরেডি আগে থেকে জানি। এরকম আস্তে আস্তে বেরোয় এরকম, তারপর আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে যায়। আমরা শুধু এই জায়গাটুকুর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এঁকেছি, এই ধারে নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে যেগুলো মিট করছে সেগুলো আমাদের এই ক্ষেত্রে প্রয়োজন নেই বলে আঁকা হয়নি, ঝাঁটার মতো লাগছে তাই জন্য দেখতে। এইবার যখন এতটা দূরে আছে এই বার ম্যাগনেটটা, তখন দেখো কেবলমাত্র এই মাঝের লাইনটাই এই কয়েলের মধ্যে দিয়ে পাস করছে ছবি অনুযায়ী। আরেকটু যখন কাছে নিয়ে গেছি তখন ওই মাঝের লাইনের সঙ্গে দুপাশে আরও দুটো লাইন এই কয়েলের মধ্যে দিয়ে পাস করেছে। এটাকে যখন আরও কাছে নিয়ে এসছি তখন এই কয়েলের মধ্যে দিয়ে মোট 5টা লাইন পাস করেছে, 5টা লাইন অফ ফোর্স পাস করেছে। এটাকে যখন আরও কাছে নিয়ে এসছি তখন এই ধারের দুটো অর্থাৎ মোট 7টা লাইন ক্রস করেছে। অর্থাৎ যত এই বার ম্যাগনেটটাকে কয়েলের কাছে নিয়ে আসছি তত মোর অ্যান্ড মোর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সেস দে আর গোয়িং থ্রু দ্য কয়েল, দে আর পাসিং থ্রু দ্য কয়েল। তা এবার তার মানে তুমি যখন ম্যাগনেটটাকে এগিয়ে নিয়ে আসছো, তার মানে সহজ কথায় বলতে গেলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটছে। দেয়ার ইজ এ টাইম ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ তার মানে এই যে স্থান, এই কয়েলের মধ্যে যে এরিয়াটা, এই এরিয়াটার মাঝখানের ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে কনস্ট্যান্ট নেই, ইট ইজ চেঞ্জিং উইথ টাইম। অর্থাৎ তুমি যত বার ম্যাগনেটটাকে এগিয়ে নিয়ে আসছো, দ্য ফ্লাক্স or the magnetic lines of forces through the coil is increasing, বাড়ছে ধীরে ধীরে। ফলে তোমার তার মানে there is a time variation of magnetic field in this region. টাইম ভেরিয়েশন মানে যেটা সময় সাপেক্ষে বদলায়। যেমন ধরো আমার যদি সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে আমার ভেলোসিটি আছে, আমি বুঝবো তার মানে, এবং সেটাকে মাপা হয় কীভাবে, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট দিয়ে ভেলোসিটি মাপা হয়। আচ্ছা, সেইটা নিয়ে ফ্যারাডে সূত্র দিলেন, মাইকেল ফ্যারাডে, যেটা ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নামে পড়েছো, মাধ্যমিকেও ছিল তোমাদের। প্রথমটা হচ্ছে কোনো বদ্ধ পরিবাহী লুপের চারপাশে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে পরিবাহীটির মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। ইংরেজিতে বললে কি দাঁড়ায়, ইফ দেয়ার বি এনি চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স around any closed loop, then an electromotive force or an EMF is generated within the loop. এই আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ কতটা ইএমএফ জেনারেটেড হবে, অর্থাৎ ডিফাইডিটি, রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যত বেশি হবে তত ইলেকট্রোমোটিভ ফোর্সটা তত বেশি হবে। সহজ কথা বলতে গেলে অর্থাৎ আমি ধীরে সুস্থে যাব বলে মানে পাবলিক বলবো না, মানে যেগুলো আমাদের রাস্তায় যে বাস চলে, রুটের বাস, সেই বাসে চেপে ধরো যাচ্ছি, এই যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, এরকম বাসে চেপে গেলে একরকম। আর যদি এবার এনবিএসটিসি এসবিএসটিসি বাসে চেপে যাই, সে কোনো জায়গায় দাঁড়ায় না টাড়ায় না,
সে একদম সোজা সাঁ করে চলে গেল এদিকে, অর্থাৎ যে ফ্লাক্স চেঞ্জটা, অর্থাৎ একটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স থেকে 7টা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই লুপের মধ্যে দিয়ে পাস করছে, এই ঘটনাটা তুমি যদি ধীরে ধীরে নিয়ে আসো, এটা হয়তো 2 সেকেন্ড সময় লাগবে, বা ধরো 5 সেকেন্ড সময় লাগবে। এখানে যদি ঝপাং করে নিয়ে চলে আসো, তাহলে 1 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ ফ্লাক্স চেঞ্জটা দুটো ক্ষেত্রে একই হচ্ছে, অর্থাৎ ছিল একটা, হলো 7টা, তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স একই হলো। কিন্তু যদি তুমি 1 সেকেন্ডে নিয়ে আসো, তাহলে এই যে ডিটি অংশটা, ডিটিটা তার মানে 1 সেকেন্ড, আর যদি 5 সেকেন্ড ধরে নিয়ে আসো, ডিটিটা তখন 5 সেকেন্ড। অর্থাৎ ডিনোমিনেটর যত ছোট হবে, তত ডিফাই ডিটি কোয়ান্টিটিটা বড় হবে। নিয়মটাই তাই, হর যত ছোট হয় এই রাশিটা তত বড় হয়। তাহলে ডিফাই ডিটি বাড়বে কীভাবে? আমাকে অর্থাৎ এই ম্যাগনেটটাকে বেশ যথেষ্ট জোরে, যত জোরে আমি আনতে পারবো, অর্থাৎ যত জোরে বা যত স্পিডে, যত দ্রুততার সঙ্গে এই জায়গাকার ফ্লাক্সটা চেঞ্জ করবে, তত তোমার ডিফাই ডিটি বাড়বে। আর এই আবিষ্ট তড়িৎচালক বলটা এই ডিফাই ডিটির সঙ্গে সমানুপাতিক। এরপর লেঞ্জ একটা, এটা অলরেডি আমরা মাধ্যমিকে পড়েছিলাম, যদিও ইকুয়েশনটা সেইভাবে ছিল না। তা এরপরে আমাদের আছে লেঞ্জেস ল। লেঞ্জেস ল হচ্ছে দ্য ডিরেকশন অফ দ্য ইন্ডিউসড ইএমএফ উইল বি সাচ দ্যাট ইট উইল অপোজ দ্য ভেরি কজ ফর হুইচ ইট ইজ ডিউ। আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যে তা তার সৃষ্টির কারণকেই বাধা দেবে। এবার এই স্থানে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, এই কয়েলের মধ্যে একটা ইএমএফ বা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে। সেই তড়িৎচালক বল সেই তড়িৎচালক বল কি করবে? আর সেই তড়িৎচালক বল একটা এর মধ্যে দিয়ে, এটা তো ক্লোজড লুপ বলেই রেখেছি, এর মধ্যে একটা কারেন্ট পাঠানোর চেষ্টা করবে। একটা ক্লোজ সার্কিটে যদি ইএমএফ থাকে বা তড়িৎচালক বল থাকে, সেক্ষেত্রে বর্তনীর মধ্যে দিয়ে কি হয়? বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, এবং সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে তাহলে একটা লুপের মধ্যে কারেন্ট ফ্লো করছে। এবং আমরা এর আগে অ্যাম্পিয়ার্স ল বা তারও আগে বায়ট সাভার্টস ল যখন পড়েছি, তখন দেখেছি লুপের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে তার চারপাশে, ধরো এসব ভুলে যাও, অর্থাৎ এই জায়গাটা ভুলে যাও, এই বার ম্যাগনেট ফ্র্যাগমেন্ট আছে এসব ভুলে যাও, তুমি শুধু এইটা দেখছো, তুমি দেখছো এই লুপটা, এবং এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবং সেই কারেন্ট ফ্লো করার জন্যে লুপটার এক প্রান্তটা নর্থ পোলের মতো কাজ করবে, আর একটা প্রান্ত সাউথ পোলের মতো কাজ করবে, সেটাও আমরা আলোচনায় দেখেছি আগে। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে তার মানে এ নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সবচেয়ে যে কথাটা বড় কথা, এ নিজের দুপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেই ম্যাগনেটিক ফিল্ড এই যে বার ম্যাগনেটটাকে আনছিলাম ছাঁ করে, এই বার ম্যাগনেটটাকে আসতে বাধা দেবে। অর্থাৎ রাস্তাটা ছিল দুবরাজপুর টু কচুজোড়ের মতো, হঠাৎ করে হয়ে গেল কচুজোড় টু সিউড়ির মতো, অর্থাৎ আর কিন্তু অত সাঁ করে আনতে পারছি না। তার কারণ এই দিকটা নর্থ পোল তৈরি হয়েছে, এবং এই নর্থ পোলটাকে এ রিপেল করছে। এই লুপের এপাশে দেখো নর্থ পোল তৈরি হচ্ছে, এই নর্থ পোলটা এই বার ম্যাগনেটের নর্থ পোলকে বাধা দিচ্ছে, ফলে এই বার ম্যাগনেটটাকে যত সহজে আনছিলাম আগে, এখন আর তত সহজে আনতে পারবো না। এবং আমি যত ডিফাই ডিটির হার বাড়াবো, অর্থাৎ যত দ্রুত আনতে চেষ্টা করব, এই বাধা তত বেশি দেবে। অর্থাৎ কাকে বাধা দিচ্ছে? এই বার ম্যাগনেটটা এদিকে দৌড়ে আসার জন্যই তো এর সৃষ্টি হয়েছে। তার মানে এই বার ম্যাগনেটের দৌড়ে আসাটা হচ্ছে এর সৃষ্টির কারণ। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এদিকটা নর্থ এদিকটা সাউথ হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে বিকজ অফ দি মোশন অফ দিস বার ম্যাগনেট। যদি এই বার ম্যাগনেটের মোশন না থাকতো, তাহলে এইখানে নর্থ পোল এখানে সাউথ পোল তৈরি হতো না। তাহলে এই তড়িৎ প্রবাহের এই তার সৃষ্টির কারণ, অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, তার সৃষ্টির কারণ হচ্ছে এইটাকে নিয়ে আসা, এই নিয়ে আসাটাকেই বাধা দিচ্ছে। ইট ইজ লেঞ্জেস ল। তাহলে তার ইংলিশ ভার্সনটা কি দাঁড়ালো? দ্য মোশন অফ দ্য ইন্ডিউসড ইএমএফ উইল বি সাচ
অর্থাৎ এখানে তো কারেন্ট ফ্লোটা এমন হতে পারতো যে দিকটা নর্থ পোল এদিকটা সাউথ পোল, তখন সাউথ পোলটাকে অ্যাট্রাক্ট করতো, কিন্তু উল্টোটা হয়, অর্থাৎ এদিকেই নর্থ পোল হবে। অর্থাৎ এই আবিষ্ট তড়িৎ প্রবাহ অর্থাৎ ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা উইল বি সাচ দ্যাট ইট উইল অপোজ দ্য ভেরি কজ ফর হুইচ ইট ইজ ডিউ। যে কারণের উৎপত্তি, তার কারণটি, সেই উৎপত্তির কারণকেই সে বাধা দান করবে। আচ্ছা, নেক্সট, এই অবধি আশা করি বুঝতে সমস্যা নেই কিছু। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? আমি কিন্তু তোমাদের কথা বুঝতে পারছি না, তোমাদের কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, মিউট করো সকলে। নেক্সট, একটা কথা এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো, এটা চুম্বক ফ্লাক্সের ইউনিটগুলো এখানে আলোচনা করা হয়েছে, সেটার আগে আর একটা এখান থেকে প্রশ্ন আসে, যেটা সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে লেঞ্জেস ল শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে, বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি থেকে লেঞ্জেস ল উৎপত্তি, এই প্রশ্নটা ব্যাখ্যা করতে বলা হয়। ব্যাখ্যা করতে বলা হওয়ার পিছনে মানে কেন, কিভাবে আমরা আলোচনাটা করব একটু ভেবে দেখি। ধরো যদি এরকম হতো, যে এরকম তো হতেই পারতো যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে এই লুপের মধ্যে ইনডিউসড কারেন্ট ফ্লো করার জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এমন হতো, অর্থাৎ এদিকে নর্থ নাও এদিকে সাউথ হতো, এদিকটা নর্থ হতো, তখন সে তার সৃষ্টির কারণকে বাধা দিত না, বরঞ্চ সুবিধা করে দিত। তাহলে সে তার সৃষ্টির কারণকে সুবিধা করে দিত। অর্থাৎ কি ঘটনাটা দাঁড়াতো? ঘটনাটা যেটা দাঁড়াতো, এদিকটা ধরো সাউথ পোল হয়ে আছে, তুমি এই বার ম্যাগনেটটাকে দূর থেকে অল্প অল্প নিয়ে আসছো, অ্যাট্রাকশন হলো, সেই অ্যাট্রাকশনের ফলে কি হবে? সেই অ্যাট্রাকশনের ফলে বার ম্যাগনেটটা নিজে নিজেই কিন্তু এই কয়েলের দিকে চলতে থাকবে। এই কয়েলের দিকে যখন চলতে থাকবে, তখন তোমাকে আর ঠেলে নিয়ে আসতে হবে না, সিস্টেম নিজেই কাজ করবে। এবার তার মানে যখন এদের মধ্যে অ্যাট্রাকশন হবে, তখন তার মানে এই বার ম্যাগনেটটা আসার ভেলোসিটিটা বেড়ে যাবে, অর্থাৎ আরও দ্রুত আসতে থাকবে, কারণ অ্যাট্রাকশন তো একটা ফোর্স, তাহলে ফোর্স অ্যাপ্লাই করলেই অ্যাক্সেলারেশন হবে, ত্বরণ হলে কী হবে? ভেলোসিটি বেড়ে যাবে, তাহলে আরও দ্রুত, অর্থাৎ এই ডিফাইডিটি আরও বেড়ে যাবে, তাহলে ইনডিউসড ইএমএফ আরও বেড়ে যাবে। এই কয়েলের মধ্যে ইনডিউসড ইএমএফ যত বাড়বে, ইনডিউসড কারেন্ট আরও বেড়ে যাবে, তার ফলে এর দুই প্রান্তে আরও স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সে আরও জোরে এই বার ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ সে আগে যতটা স্পিড বাড়াতে পেরেছিল এখন আরও বেশি স্পিড বাড়াতে পারবে, আরও বেশি স্পিডে এই কয়েলের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ ডিফাইডিটির হার আরও বাড়বে, এবং কিউমুলেটিভ প্রসেস, অর্থাৎ ধীরে ধীরে দেখা যাবে থিওরিটিক্যালি এর স্পিড বাড়তে 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 ইনফাইনাইট হয়ে গেছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, তুমি সিস্টেমে কিছুই শক্তি প্রয়োগ করনি, প্রথমে জাস্ট একটা টোকা দিয়েছিলে কেবলমাত্র, সেই টোকা দেওয়ার ফলে ধীরে ধীরে ডিউ টু দ্য ইনক্রিজ অফ অ্যাট্রাকশন কী হবে? সেই ডিউ টু দ্য ইনক্রিজ অফ অ্যাট্রাকশন due to the increase of attraction, the increase of velocity of the bar magnet will gradually tend to become infinity, আস্তে আস্তে ইনফাইনাইট স্পিডেও পৌঁছে যাবে। এবং বাস্তবে এই ঘটনাটা সম্ভব নয়। তাহলে অর্থাৎ আমি তোমার একটু সামান্য পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করেছিলাম প্রথমে, হঠাৎ করে এর মধ্যে দিয়ে একটা, এবং এর মধ্যে থিওরিটিক্যালি তখন ইনফাইনাইট কারেন্ট ফ্লো করবে, এবং ইনফাইনাইট কারেন্ট ফ্লো করার জন্য এর মানে এই যে ইনফাইনাইট এনার্জি প্রয়োজন, অর্থাৎ আমি সামান্য এনার্জি দিয়েছিলাম, সেই সামান্য এনার্জি থেকে ইনফাইনাইট এনার্জিতে পরিণত হওয়া সম্ভব নয়, সেটা দ্যাট উইল ভায়োলেট দ্য
ল অফ কনজারভেশন অফ এনার্জি, সেই ক্ষেত্রে তাহলে আমাকে ধরে নিতেই হবে হোয়াট আই সাপোজড প্রিভিয়াসলি ওয়াজ টোটালি রং। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এইখানে নর্থ পোলের জায়গায় ভেবেছিলাম যে সাউথ পোল ইন্ডিউসড হয়েছে, হ্যাঁ সাউথ পোল ইন্ডিউসড হতে পারতো, এই যে ধারণাটা এটা সম্পূর্ণ তাহলে ভুল, মানে এই সাপোজিশনটাই ভুল। তার মানে এদিকে লাইক পোল সবসময় ইন্ডিউসড হবে, অর্থাৎ এই প্রান্তে আমার লাইক পোল তৈরি হবে কয়েলের, এবং যে লাইক পোল তৈরি হলে তবেই এই বার ম্যাগনেটটা বাধাপ্রাপ্ত হবে। ক্লিয়ার? বেশ, আমরা এখানে চৌম্বক ফ্লাক্স রাশিটাকে একটু ডিফাইন করেছিলাম, এটা আগেও দেখেছি, আর আরেকবার বলছি। ডিফাই, এই ডিফাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য দেখো কোনো ভেক্টর চিহ্ন নেই, এটা আমরা পাওয়া যায় বি ডট ডিএ। আমরা যেরকম ইলেকট্রিক ফ্লাক্স ই ডট ডিএ দেখেছিলাম, ই ডট ডিএ বা ই ডট ডিএস, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এরিয়া ভেক্টরকে স্কেলার প্রোডাক্ট করলে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পেয়েছিলাম। এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের বেলায় ডিফাই, সেটাও স্কেলার কোয়ান্টিটি, সেটাও বি ডট ডিএ। এটার সঙ্গে কিন্তু ওই অ্যাম্পিয়ার সার্কিটাল লটা গুলিয়ে ফেলো না, ওখানে বি ডট ডিএল ছিল, অর্থাৎ ওটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এখানে যেমন এরিয়া ভেক্টর আছে, ওখানে কিন্তু ডিএল ছিল, ওটা আলাদা জিনিস। এটা বি ডট ডিএ, যেরকম জাস্ট গাউসেস থিওরেমে আমরা ই ডট ডিএ করেছিলাম বা ই ডট ডিএস করেছিলাম, ওখানে এস দিয়ে ভেক্টর এরিয়া ভেক্টরকে বুঝিয়েছিলাম, এখানে এ দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে বি ডট ডিএ, তাহলে ফাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএ। এটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের ডেফিনিশন, মানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, অর্থাৎ স্কেলার প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য এরিয়া ভেক্টর। আচ্ছা, ফাই এর ইউনিট মানে চৌম্বক ফ্লাক্সের ইউনিট টেসলা ইন্টু মিটার স্কোয়ার, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট টেসলা, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার, টেসলা ইন্টু মিটার স্কোয়ার, সেটা গুণ করলে হয় ওয়েবার। তাহলে 1 ওয়েবার হচ্ছে 1 টেসলা মিটার স্কোয়ার, তাহলে 1 টেসলা হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ভ্যালুগুলো অনেক সময় অঙ্কের মধ্যে হয়তো তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এত ওয়েবার পার মিটার স্কোয়ার দিয়ে দিলে, বা তুমি হয়তো ভুলে গেছো যে এই ওয়েবার পার মিটার স্কোয়ারের সঙ্গে টেসলার রিলেশন, এবার তুমি ভাবছো যে এটাকে কনভার্ট করতে হবে, তা কিন্তু দরকার পড়বে না। আচ্ছা, আর সিজিএসে টেসলার জায়গায় হচ্ছে গাউস, আর বুঝতেই পারছো এরিয়ার জায়গায় আমরা সেন্টিমিটার স্কোয়ার। গাউস আর সেন্টিমিটার স্কোয়ারকে গুণ করলে যে ইউনিটটা হয় সেটাকে বলে ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের নাম অনুযায়ী। এটা এখন ব্যবহার কমে গেছে খুবই। 1 ম্যাক্সওয়েল হচ্ছে 1 গাউস সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1 গাউস হচ্ছে 1 ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার। আর গাউস আর টেসলার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, 10,000 গাউসে 1 টেসলা, তাহলে কনভার্সন। তার মানে তোমরা চাইলে এই ম্যাক্সওয়েল আর ওয়েবারের মধ্যে রিলেশনটা বার করে নিতে পারবে, অসুবিধা কিছু নেই। 1 ম্যাক্সওয়েল ইকুয়াল টু 1 গাউস, 1 গাউস মানে 10 টু দি পাওয়ার -4 টেসলা, সেন্টিমিটার স্কোয়ারটা মিটার স্কোয়ারে নিয়ে যাবে, দেখবে কত কী বেরোচ্ছে। এই যেখানে লিখেও দিয়েছি তলায়, 1 গাউস হচ্ছে 1 ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ মিটার স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে রিলেশন যেহেতু 10 টু দি পাওয়ার 4-এর, তাহলে এই দুটো 10 টু দি পাওয়ার 4 পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, এটা সুবিধা আছে। অর্থাৎ তোমার এদের মধ্যে এই ম্যাক্সওয়েল আর না, এদের মধ্যে ওয়েবারের সঙ্গে সম্পর্কটা এখানে বার করা নেই। ওয়েবারের সঙ্গে সম্পর্কটা তোমরা বার করে নিও নিজেরা, 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল, এই রিলেশনটা আমি চাইছিলাম, সেটা এখানে নেই করা। আচ্ছা, ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট, অর্থাৎ এইদিকে নর্থ পোলকে নিয়ে এলে এই প্রান্তে নর্থ পোল তৈরি হবে, এ তো নর্থ পোল দেখবে একটু আগেই দেখছো। আর এইখান থেকে যদি আমি বার ম্যাগনেটটাকে দূরে নিয়ে চলে যাই, অ্যারোটা দেখো, এটাকে দূরে নিয়ে চলে যাই, তখন অর্থাৎ দূরে নিয়ে যাওয়াটাও তো ফ্লাক্স চেঞ্জ। একটা যেমন আমি প্রথমে এই যে ছবিটা এঁকেছিলাম, বলেছিলাম যে বার ম্যাগনেটটাকে লুপের দিকে নিয়ে আসছি, কিন্তু লুপের দিকে নিয়ে এলেও যেমন এই স্থানের চুম্বক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে,
লুপ থেকে যখন আবার দূরে নিয়ে যাব তখনও ফ্লাক্স চেঞ্জ হবে, অর্থাৎ ছিল ধরো 7টা, হয়ে যাচ্ছে 1টা, দ্যাট ইজ অলসো এ চেঞ্জ। আমি তো বলে দিইনি যে সবসময় বাড়তেই হবে, কমতেও পারে। অর্থাৎ যে কথাটা বলার সেটা হচ্ছে, যখন নর্থ পোল অফ দ্য বার ম্যাগনেট আমি যখন নিয়ে আসছি কয়েলের দিকে, তখন এই জায়গাটা নর্থ পোল, মানে এই কারেন্টের ডিরেকশনটা এমন হবে যে এখানে একটা নর্থ পোল জেনারেটেড হবে, ফলে এর আশাটাকে বাধা দেবে। আবার যখন একে নিয়ে চলে যেতে চাইছি, তখন আবার এই প্রান্তে সাউথ পোল জেনারেটেড হবে। দেখো কারেন্টের ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা পাল্টে গেছে। ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা পাল্টে গেলে তাহলে এদিকটা তাহলে নর্থ পোল তৈরি হবে না, সাউথ পোল তৈরি হবে। তো সাউথ পোল কী করবে, এই বার ম্যাগনেটটাকে তখন যেতে বাধা দেবে, অর্থাৎ অ্যাট্রাক্ট করবে। তার মানে অর্থাৎ এদিকে যত যেতে চাইবে তত তো ফ্লাক্স চেঞ্জ হবে। অর্থাৎ সহজ কথায় ফ্লাক্সের চেঞ্জ যে বরদাস্ত করবে না। হ্যাঁ, বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, শুনছি। বলছি তাহলে যদি আবার অ্যাটাক হতে যায়, তখন তো আবার ওইদিকে নর্থ পোল জেনারেট হয়ে যাবে। যখন আমি এপাশে নিয়ে আসবো তখন নর্থ পোল জেনারেট হচ্ছে, যখন এপাশ থেকে এদিকে নিয়ে যাচ্ছি তাই তো বলছি, যদি সাউথ পোল, তখন আবার অ্যাট্রাকশন হবে। তাহলে হ্যাঁ তাহলে ঠিক। স্যার যদি আবার ওইদিকে ব্যাক করে মানে আর শুনতে পেলাম না কিছু, ব্যাক করে যাও তাহলে। হ্যাঁ মানে স্যার ব্যাক করছি, তখন স্যার ওইদিকে সাউথ পোল সৃষ্টি হচ্ছে, তার ফলে মানে এইদিকে নর্থ পোলটাকে তো অ্যাট্রাক্ট করবে, বাধা মানে যেতে বাধা দেবে। তাহলে হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাইছি তাহলে যে এবারে যদি আবার ওইদিকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে যদি আবার চলে যেতে যাই, তখন স্যার আবার মানে আবার ওইদিকে নর্থ পোল সৃষ্টি হয়ে যাবে, মানে রাইট সাইডটা উল্টো হয়ে যাবে ঠিক আবার ঠিক যদি ঠিক ওইদিকে ঠিক নিয়ে যাই। ঠিক। ব্যাপার হচ্ছে, তার মানে এর যে রিলেটিভ মোশন উইথ রেসপেক্ট টু দিস কয়েল, অর্থাৎ এই কয়েলের সাপেক্ষে এর যেটা আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগটাকে সবসময় বাধা দান করছে। এ যখন এদিকে আসতে চাইছে, এদিকে নর্থ পোল হয়ে একে রিপেল করছে। এ যখন এখান থেকে চলে যেতে চাইছে, তখন এখানে সাউথ পোল হয়ে একে অ্যাট্রাক্ট করছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স বা ফ্লাক্স চেঞ্জটাকে, সহজ কথায় রেট দরকার নেই, ফ্লাক্স চেঞ্জের ঘটনাটাকে এই বাধা দান করছে। মানে ইনডিউসড ইএমএফ এর বা ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা এমন হচ্ছে। নেক্সট যে বিষয়ে যাব সেটা হচ্ছে মোশনাল ইএমএফ, গতীয় তড়িৎচালক বল। গতীয় তড়িৎচালক বল। আচ্ছা, এইখানে আমাদের স্ক্রিনের মধ্যে যে ডট 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 দেওয়া আছে, হোয়াট ডাজ ডট ইন্ডিকেটস? তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন দিকে না, আমাদের স্ক্রিন থেকে আমাদের দিকে, বাইরের দিকে। ডট দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা স্ক্রিন থেকে বাইরের দিকে বোঝাই আর কি। তা এবার আমি একটা ধাতব দণ্ড, মেটাল একটা বার নিয়েছি, সেটা তার লেন্থ হচ্ছে এল, এবং সেটা ভি ভেলোসিটি নিয়ে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তোমার দিকে পয়েন্টেড, আর আমি নিয়ে যাচ্ছি স্ক্রিনের উপর দিয়ে বার ম্যাগনেটটাকে ঘষাতে ঘষাতে। তাহলে এই বার ম্যাগনেট বলছি, ভুল বলছি, বারটা, মেটালিক বারটা, এই মেটালিক বারটার দুই প্রান্তে দেখবো একটা ইএমএফ জেনারেটেড হয়েছে। কেন হবে বলতে পারো কেউ? কি বললেন? এই বার ম্যাগনেটটা আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ধরো এখানে ছিল, এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি। এইবার ম্যাগনেটিক ফিল্ড কীরকম সেটা বলে দিলাম, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে নিয়ে যাচ্ছি, লম্বভাবে নিয়ে যাচ্ছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখা যায় যে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যদি আমি একটা ভোল্ট মিটার ঠেকাই, আমি একটা ভোল্টেজ পাবো, অর্থাৎ এই দুটো প্রান্তের মধ্যে একটা ইএমএফ তৈরি হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়েছে। কারণ কি? আমার প্রশ্ন হচ্ছে কারণ কি? ধরা যাক লরেন্জ ফোর্স ইকুয়েশন আমরা জানি, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এবার ধাতব দণ্ডের মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে তো প্রচুর। তা মুক্ত ইলেকট্রনগুলো কি হবে? আমরা যদি
এই ভি এর অভিমুখটা, চার্জের ডিফারেন্স, হ্যাঁ বলো। চার্জের এর জন্য হতে পারে, মানে ডিফারেন্সের জন্য, চার্জের ডিসপ্লেসমেন্টের জন্য। ডিসপ্লেসমেন্ট না, মানে ডিফারেন্সের জন্য। চার্জের ডিফারেন্সটা হচ্ছে কেন, এটাই তো প্রশ্ন ছিল। ও অর্থাৎ এটা তো প্রথমে একটা নিউট্রাল বার, এর মধ্যে এটা তো হ্যাঁ, ইলেকট্রোকিউটেড নয়। হঠাৎ করে আমি বারটাকে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে গতিশীল করছি, দেখছি যে এই দুটো প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ বা তড়িৎচালক বল বা একটা ইএমএফ তৈরি হচ্ছে। ওয়াই? প্রশ্নটা তো সেটাই। হুম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার ধরো যে কোনো ধাতব দণ্ডের মধ্যে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন প্রচুর থাকে। এইবার তুমি যখন এই বারটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসছো, তাহলে সমস্ত এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তার একটা এই ভি এর অভিমুখে একটা ভেলোসিটি কম্পোনেন্ট তৈরি হচ্ছে, ঠিক? তাহলে কিউ ভি ক্রস বি, তাহলে কিউ ভি ক্রস বি, ভি আর বি এর ডিরেকশন পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে ভি ক্রস বি হচ্ছে ভিবি সাইন থিটা, মানে সাইন 90 ডিগ্রি, সাইন 91। অর্থাৎ এই ইলেকট্রনগুলোর উপর একটা কিউ ভিবি পরিমাণ একটা ফোর্স তৈরি হচ্ছে, যার ফলে তারা একটা দিকে সরে যাচ্ছে। এই ধাতব দণ্ড থেকে তো বেরিয়ে আসতে পারছে না, সরে যাচ্ছে কেবলমাত্র। এবার যেদিকে ইলেকট্রন সরে গেল সেই দিকে ইলেকট্রনের ডেন্সিটিটা বেড়ে গেল, আর যেদিক থেকে সরে এলো অর্থাৎ যেদিকে ইলেকট্রনের সংখ্যা কমে গেল সেদিকটা এফেক্টিভলি পজিটিভলি চার্জড হয়ে গেল। তাহলে এই রকম যদি কন্ডিশন তৈরি হয়, তাহলে এদের এই দুটো প্রান্তের মধ্যে একটা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। দেখো এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, তাহলে ইলেকট্রনের, আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করলাম, যেহেতু ধাতুর মধ্যে ইলেকট্রন থাকে, আমরা ধরে নিচ্ছি ধাতুর মধ্যে কিউ পজিটিভ আধান আছে, সেটা মুভ করতে পারে আমাদের হিসেবে সুবিধের জন্য। তাহলে এটা যখন ইলেকট্রনগুলো এদিকে চলে গেছে সব, আর যাচ্ছে না, আর আর যেতে কিছু বাকি নেই, তখন ইলেকট্রনগুলোর বা এই পজিটিভ, আমি ধরে নিচ্ছি কিউ পরিমাণ পজিটিভ আধান এদিকে চলে এসছে, উল্টোটা ভাবি, কিউ পরিমাণ পজিটিভ আধান এই তলার দিকে চলে এসছে। তাহলে তার মধ্যে তার এই গতির জন্য দায়ী কে? না কিউই পরিমাণ বল, অর্থাৎ একটা নিশ্চয়ই তড়িৎ বল এর উপর কাজ করছে, তবেই তো আধানগুলো একটা বল অনুভব করছে। সেই তড়িৎ বলটা কত? না তার তড়িৎ বলটা নিশ্চয়ই কিউই, এটা তো অলরেডি আগেও দেখেছি। তাহলে তড়িৎ বল যদি কিউই হয়, আর কিউ ভি ক্রস বি, ভি আর বি পরস্পর লম্ব হলে এটা কিউ ভিবি লিখতে পারি, কিউ ভিবি সাইন 90 মানে কিউ ভিবি। তাহলে কিউ কিউ ক্যান্সেলস আউট, তাহলে ভি ভেলোসিটি, এইখানে স্মল ভিটা হচ্ছে বেগ, ভেলোসিটি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় যত বেশি স্ট্রং হবে তত আমার এই ভেলোসিটিটা বেশি হওয়ার কথা, বা ঘুরিয়ে বলতে গেলে এই রাশিটার থেকেও এই রাশিটা আমার বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ধরো বি যা আছে, এই ভি যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডও স্ট্রং হবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে এই ধাতব দণ্ডটাকে যত স্পিডে আমি নিয়ে যাব ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, তত বেশি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড উইল সেপারেট দ্য চার্জেস এখানে, অর্থাৎ একটা প্রান্তে ঠেলে দেবে। আবার ইলেকট্রিক ফিল্ড ই এর যে রাশিমালা, এর রাশিমালা হচ্ছে ভি বাই এল। কোথা থেকে পেলেন স্যার? কারণ ভোল্টেজ বাই লেন্থ বা ভোল্টেজ বাই ডিস্টেন্স করলে আমরা ইলেকট্রিক ফিল্ড পাই। সেই ক্যাপাসিটারের বেলায় মনে করে দেখো, ইলেকট্রিক ফিল্ড উইদিন এ ক্যাপাসিটার, সেটা হচ্ছে ক্যাপাসিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ, আর ক্যাপাসিটারের দুটো পাতের মধ্যে দূরত্ব যদি এল হয়, তাহলে বিভব প্রভেদ আর দুটো পাতের মধ্যে দূরত্বের যে অনুপাত, সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলতাম আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ইলেকট্রিক ফিল্ড এই জায়গাটা আশা করি সমস্যা নেই। সবসময় পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমরা সেই, অর্থাৎ এইখানে দেখো তোমার নেগেটিভ চার্জ উপরে আছে, পজিটিভ চার্জ তলায় আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে এল,
আমি এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ মাপছি, সেই বিভব প্রভেদটা যদি ভি হয় তাহলে ভি বাই এল, তাহলে সেটাই হচ্ছে এই চার্জ সেপারেশনের ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা দায়ী সেই ইলেকট্রিক ফিল্ডের মান ইকুয়াল টু ভি বাই এল। ক্লিয়ার হওয়া উচিত আশা করি। তাহলে সেই ভ্যালুটা যদি বসিয়ে দিই এইখানে এই সমীকরণে, তাহলে ভি বাই এই সমীকরণে বসিয়ে দিলাম এই ইকুয়াল টু ভিবি, তাহলে ভি বাই এল হচ্ছে স্মল ভি ইন্টু বি, অর্থাৎ ক্যাপিটাল ভি ইকুয়াল টু বি এল ভি। এবার যদি ভি এবং বি সমকোণে থাকবেই এমন তো নয়, এখানে সমকোণে আছে, আমি এই যে ছবিটা এঁকেছি। এবার সমকোণে যদি না থেকে থিটা কোণ করে, তাহলে বি এল ভি কস থিটা, কারণ একটা কোসাইন কম্পোনেন্ট চলে আসবে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট দেখো ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, যেটাকে ডায়নামো রুল বলে। লেফট হ্যান্ড রুল মাধ্যমিকে ছিল, রাইট হ্যান্ড রুলটাকে ডায়নামো রুলও বলে। দেখো একটা জিনিস আমরা এতদিন পর্যন্ত যা পড়েছিলাম মোটর টোটরের ক্ষেত্রে, যে আমরা ইলেকট্রিক এনার্জি দিতাম, মোটরটা মোশন লাভ করতো আর কি, তা মোটরটার মোশন হতো, মোটরটার কয়েলটার রোটেশন হতো। কিন্তু এই ডায়নামোর ক্ষেত্রে যেটা হয়, আমি মেকানিক্যাল একটা মোশন তৈরি করছি, তার ফলে ওই মেকানিক্যাল মোশনের কারণে ওই কয়েলের দুই প্রান্তে একটা কি তৈরি হচ্ছে না, কি বলবো ওটাকে, একটা ইএমএফ তৈরি হচ্ছে, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে। অর্থাৎ সহজ কথায় মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি তৈরি করার একটা ব্যবস্থা এখানে করতে পেরেছি। কি করে বুঝলাম না, এখানে তো শুধু ম্যাগনেটিক ফিল্ড ছিল, আমি এই দণ্ডটাকে বারটাকে বাঁ দিক থেকে ডান দিকে শুধু ঠেলে নিয়ে আসছি, তার ফলেই এখানে চার্জ সেপারেশন তৈরি হয়ে গেছে। তার মানে চার্জ সেপারেশন তৈরি হয়েছে মানে ইএমএফ তৈরি হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হচ্ছে, সেটাই তো দরকার। এই ইএমএফটা যদি 220 ভোল্ট হতো, তাহলে আমি এটা দিয়ে আমার বাড়ির লাইনে কারেন্ট জ্বালাতে পারতাম। আর এখানে অভিজিৎকে দিয়ে দিতাম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও এই বারটা নিয়ে ভি বেগে দৌড়তো, ভি ভেলোসিটি নিয়ে দৌড়তো। এবার যতক্ষণ ও দৌড়াতে থাকতো ততক্ষণ আমার বাড়িতে কারেন্টে আলো জ্বলতো। কারণ সহজ কথায় আই হ্যাভ ফাউন্ড সাম ওয়ে অফ কনভার্সন অফ মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ক্লিয়ার? তাহলে স্যার বেশিক্ষণ জ্বলতো না। জ্বলতো কি আদৌ? বেশ, এইবার আমরা ডান হাতের যে রুলটা রাইট হ্যান্ড রুল সেটা দেখব। নিজেদের ডান হাতটা ওই ঠিক যেরকম বামস্ত নিয়ম করেছিল সেই রকমভাবে ভাবো, যে ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী ম্যাগনেটিক ফিল্ড, ওখানেও বামহস্তের তর্জনী ম্যাগনেটিক ফিল্ড ছিল। থাম ডাইরেকশন অফ মোশন অফ দ্য কন্ডাক্টর ছিল, অর্থাৎ তোমার পরিবাহীর উপর পরিবাহীর গতির অভিমুখ ছিল। আর মিডল ফিঙ্গারটা ফ্লো অফ কারেন্ট ছিল, এখানে ডাইরেকশন অফ ফ্লো অফ ইনডিউসড কারেন্ট। দেখো সবই একই আছে, ওখানে শুধু কারেন্ট ছিল, এখানে ইনডিউসড কারেন্ট, এই জন্য ইনডিউসডটা আবার আন্ডারলাইন করেছি। তার মানে সহজ কথায় তোমার থাম্বের দিকে যদি কন্ডাক্টরের মোশন হয়, অর্থাৎ ওখানে ছিল তুমি কারেন্ট পাঠাচ্ছিলে বামহস্ত নিয়মের বেলায় বলি, লেফট হ্যান্ড রুলের বেলায় তুমি ওখানে কারেন্ট পাঠাতে এবং কন্ডাক্টরটা থাম্বের লেফট থাম্বের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতো। আর এখানে তুমি থাম্বের দিকে অলরেডি কন্ডাক্টরটাকে মুভ করাচ্ছ, সেই জন্যে মিডল ফিঙ্গার বরাবর তলার দিকে একটা ইনডিউসড কারেন্ট ফ্লো করবে। এই হচ্ছে রাইট হ্যান্ড রুল। এরপর হচ্ছে এডি কারেন্ট, নেক্সট টপিক। আচ্ছা, এডি কারেন্টটা বলি, মিউচুয়াল ইন্ডাকশন আছে পড়াবো না, এডি কারেন্টটা বলে নিই। এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ, এডি কথাটা মানেই হচ্ছে ঘূর্ণি। এবার ধরা যাক এইখানে একটা তোমার এইরকম একটা তারের ফ্রেম, তার বা মেটালিক কন্ডাক্টরের একটা ফ্রেম তৈরি করা হয়েছে, যে ফ্রেমটার খানিকটা অংশ ম্যাগনেটিক ফিল্ডের বাইরে আছে, খানিকটা অংশ ভেতরে আছে, দেখতেই পাচ্ছ। এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোমাদের দিক থেকে স্ক্রিনের ভিতরের দিকে। সেই অবস্থায় যদি আমি এই ফ্রেমটাকে ঠেলে বাইরের দিকে বার করি,
তখন এই অংশটুকু যেটুকু তোমার ফ্রেমের মধ্যে আছে তার মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। এই কারেন্ট ফ্লো করার জন্য এই অংশটা তো উপর তো কোনো ফোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে না, কারণ এটা তো ম্যাগনেটিক ফিল্ডের বাইরে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের এই অংশটা ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকার জন্য এই ফ্রেমের এই অংশটা দিয়ে কারেন্ট দিব্যি এদিকে যাবে, দিয়ে তার মানে আবার অলরেডি এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোটা চলতেই থাকবে so long there is a কি বলবো, there is a relative motion, অর্থাৎ এই যে তোমার ফ্রেমটার যতক্ষণ পর্যন্ত একটা আপেক্ষিক বেগ থাকবে তখন এই ফ্রেমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তা এই যে একটা ক্লোজড পথে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এইটাকেই আমরা ঘূর্ণি বলি, বা এটার আর একটা নাম হচ্ছে ভোর্টেক্স। ঘূর্ণি যদি ইংরেজি খোঁজো, জলের মধ্যে ঘূর্ণি হয় সেটাকে বলা হয় ভোর্টেক্স, আর এইখানে কারেন্টের বেলায় সেটাকে বলা হয় এডি। এই ঘূর্ণি প্রবাহ কিন্তু তোমার ওই আমরা আগের দিন হিস্ট্রিসিস লস দিয়ে যে ইন্ডাকশন ওভেনে রান্নার কথা বলেছিলাম, পাত্র গরম হওয়ার কথা বলেছিলাম, এই এডি কারেন্টও কিছুটা পরিমাণ দায়ী ওই পাত্র গরম হওয়ার জন্য। সেটা আরেকটু বিশদভাবে পরের দিন বলবো যে কিভাবে হয়, সেটা একটা গল্প আর কি। মানে মানে ওই যে ইন্ডাকশনের মধ্যে যে ফ্যানটা যেটা ঘোরে সেটার জন্য হিটটা প্রডিউস হয়, ওইটা বলছেন তো? ইন্ডাকশানে ফ্যান ঘোরার জন্য কোনো হিট তৈরি হয় না। ইন্ডাকশানে ওই যে ম্যাগনেটিক কয়েল থাকে, দেখেছো কোনো দিন ইন্ডাকশান খুলে? না স্যার, ডিসম্যান্টল করার সুযোগটা পাইনি স্যার, আচ্ছা আচ্ছা, তো পেলে ভালো হতো। না পেলে ওই মেশিনটা খারাপ হতো, আর তোমার মানে তার সঙ্গে সঙ্গে পিঠেও দমাদম পড়তো আর কি। খোলনি ভালো করেছো। এটাই। তা অ্যাকচুয়ালি আগের দিন আলোচনা করেছিলাম ওই যখন হিস্ট্রিসিস পড়িয়েছিলাম, যে জায়গাটায় তোমরা যারা ফলো করোনি ক্লাস বা দরকার আরেকবার দেখেও নিতে পারো খুলে, ওই হিস্ট্রিসিস যখন আলোচনা করেছিলাম তখন ওই কীভাবে গরম হচ্ছে, ওই ম্যাগনেটিক ডোমেনগুলো কীভাবে ঘুরছে, সেই ব্যাপারটার কারণে পাত্রটা গরম হয়ে যাচ্ছে, কন্টেনারটা গরম হয়ে যাচ্ছে, সেটা বলেছিলাম। সেটা একটা কজ অফ হিটিং অফ দ্যাট হ্যাঁ ইউটেন্সিলস। স্যার, বলেছিলাম এটা। আর ইডি কারেন্টও কিছুটা পরিমাণ দায়ী ওই পাত্রগুলো গরম হওয়ার জন্য। সেই ঘটনাটা কিভাবে ওর মধ্যে ইডি কারেন্ট কাজ করে সেটা আমরা পরের দিন একটু আলোচনা করব। আজকে এই অবধি থাক।